সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার নাম তৌফিকা বানু। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সবাই অনেক ভালো করে পড়াশোনা করছো। আজকের এই ভিডিওটা হলো জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারের 5 নাম্বার ভিডিও। এর আগে আমি 4টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, ঠিক আছে? তো প্রথমে আমি একটা কথা বলি যে আমার এই ভিডিওটা যারা দেখতে এসছো তারা অবশ্যই এর আগে 4টা ভিডিও দেখে এসো, না হলে কিন্তু এই ভিডিওতে অনেক কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? অনেক কিছুই এমন আছে যে আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি। তো 4 নাম্বার ভিডিওতে আমি পড়িয়েছিলাম সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা অর্থাৎ আলোক দশা। আলোক দশায় কি কি উপাদান ব্যবহার হয়, কি কি তৈরি হচ্ছিল, কোন কোন পর্যায়ে এই আলোক নির্ভর দশাটা সম্পন্ন হচ্ছিল, এগুলো সব কিন্তু দেখিয়েছিলাম। আর ওই 4 নাম্বার ভিডিওতে একটা টপিক পড়িয়েছিলাম ফোটো ফসফোরাইলেশন। দেখো, ফোটো ফসফোরাইলেশন, ফোটো কথার অর্থ হলো আলো, ফোটো কথার অর্থ হলো আলো, আর ফসফোরাইলেশন মানে এডিপি এর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে সূর্যালোকের উপস্থিতিতে কি করে, এটিপি উৎপন্ন করে। ওই প্রসেসটাকেই বলা হয় ফোটো ফসফোরাইলেশন। তো এই ফোটো ফসফোরাইলেশনের আবার দুটো ভাগ, চক্রাকার ফোটো ফসফোরাইলেশন, অচক্রাকার ফোটো ফসফোরাইলেশন। মানে যেই ফসফোরাইলেশন প্রক্রিয়াটা চক্রের মাধ্যমে সম্পন্ন হবে সেটা হবে চক্রাকার ফোটো ফসফোরাইলেশন, আর অচক্রাকার মানে যেটা চক্রের মাধ্যমে সম্পন্ন হবে না, যে ফোটো ফসফোরাইলেশন তাকে বলবো অচক্রাকার ফোটো ফসফোরাইলেশন। ইংলিশে বলে সাইক্লিক ফোটো ফসফোরাইলেশন আর এটাকে বলে নন সাইক্লিক ফোটো ফসফোরাইলেশন। তো এই দুটো টপিক একটু জাস্ট হালকা করে বুঝিয়ে দেব। এগুলো ক্লাস 11-এ ডিটেলসে দেওয়া আছে। তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার পর সায়েন্স নিয়ে কেউ ভর্তি হও তাহলে তোমাদেরকে বায়োলজিতে এগুলো অবশ্যই পড়তে হবে ডিটেলসে। এখন এই ভিডিওতে আমি জাস্ট হালকা করে বলে দেব যে চক্রাকার ফোটো ফসফোরাইলেশন কোন প্রসেসটাকে বলছে, অচক্রাকার ফোটো ফসফোরাইলেশন কোন প্রসেসটাকে বলছে। তারপর পড়াবো অন্ধকার দশা। প্রিভিয়াস ভিডিওতে আলোক দশা পড়িয়েছি, এই ভিডিওতে অন্ধকার দশাটা পড়াবো। এই দশায় কি কি উপাদান ব্যবহৃত হয়, কি কি উৎপন্ন হয়, কোন কোন পর্যায়ে সম্পন্ন হয়, সবকিছুই এই ভিডিওতে পড়াবো। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ওকে, তো চলো পড়ানো স্টার্ট করি। ফার্স্টে পড়াবো অচক্রাকার ফোটো ফসফোরাইলেশন। ফোটো ফসফোরাইলেশন মানে কি বললাম, আলোর উপস্থিতিতে এডিপি এর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যে এটিপি উৎপন্ন হয় তাকে বলা হয় ফোটো ফসফোরাইলেশন। এবার দেখো এখানে কি আছে, PS2 আছে। PS2 কোথায় থাকে বলো, কোথায় থাকে? আমি পড়িয়েছি PS2 কোথায় থাকে। PS2 কে বলা হয় P680। কেন বলা হয় এটাও পড়িয়েছি। কেন বলা হয় P680? কারণ সূর্য থেকে এরা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কি করে, শোষণ করে। কে? PS2। আর PS2 এর মিডিলে কোন রঞ্জক পদার্থ থাকে? মেন রঞ্জক পদার্থটা হলো ক্লোরোফিল এ, আর ক্লোরোফিল এর চারপাশে কি থাকে, অন্যান্য রঞ্জক পদার্থ। তো অন্যান্য রঞ্জক পদার্থ যেগুলো চারপাশে থাকে ওগুলো কি করে, 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে। শোষণ করে কাকে দেয়? ক্লোরোফিলকে দেয়। আমি সব কিন্তু এর আগের ভিডিওতে পড়িয়েছি, আমি এই ভিডিওতে ডিটেলসে বলবো না, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো অন্যান্য রঞ্জক পদার্থ অর্থাৎ সহকারী রঞ্জক পদার্থগুলা আলোকে শোষণ করে। কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো? 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে। কাকে দেয়? ক্লোরোফিল এ কে দেয়। ক্লোরোফিল এ এখানে কি ছিল, নিষ্ক্রিয় অবস্থায় ছিল। মানে এই পুরো PS2টাই কি ছিল, নিষ্ক্রিয় অবস্থায় ছিল। PS2 কে বলা হয় ফোটো সিস্টেম 2, বাংলায় বলা হয় আলোকতন্ত্র। তো এটা ছিল নিষ্ক্রিয় অবস্থায়। তারপরে যখন আলো গ্রহণ করলো তখন কি হলো, এটা সক্রিয় হয়ে গেল, মানে এ থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। সক্রিয় হয়ে কি হলো, P680 সক্রিয় হয়ে গেল। এই স্টার চিহ্ন মানে P680টা সক্রিয় হয়ে গেছে। এখানে নিষ্ক্রিয় ছিল, সক্রিয় হয়ে গেল। কিভাবে সক্রিয় হলো? ইলেকট্রন বেরিয়ে গেল, এর ফলে সক্রিয় হয়ে গেল, ঠিক আছে? এরপর কি হবে, এই যে ইলেকট্রন বেরিয়ে সক্রিয় হলো তার ফলে কি হবে, PS2 তে তো ইলেকট্রন ঘাটতি দেখা দিবে, কারণ এখান থেকে তো ইলেকট্রন বেরিয়ে গিয়েছে। তো এই PS2 ইলেকট্রন ঘাটতি কিভাবে পূরণ করবে বলো তো? PS2 তে যে ক্লোরিন আছে, ক্লোরোফিল এ আছে, সেই ক্লোরোফিল এ
কি কাকে ভেঙে দেবে? জলকে ভেঙে দেবে। জলকে ভেঙে 2 অণু জলকে ভেঙে দেবে। জলকে ভেঙে কি করবে? কি করবে বলো? এর আগে পড়িয়েছি ভিডিওতে, 4 নম্বর ভিডিওতে পড়িয়েছি আমি। কেউ যদি না জেনে থাকো তাহলে আমার ভিডিওটা সার্চ করো, সালোক সংশ্লেষের ধারণা পার্ট 4 বানু ম্যাম, পেয়ে যাবে ভিডিওটা। তো 2 অণু জল ভেঙে কি হলো? 4টি হাইড্রোজেন, 4টি ইলেকট্রন আর কি হলো? অক্সিজেন তৈরি হলো। এই যে এখানে যে ইলেকট্রন তৈরি হলো, এই ইলেকট্রনটা কোথায় যাবে? এই যে এখানে চলে আসবে। কেন চলে আসবে? ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য। কার ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য? ক্লোরোফিল এর ঘাটতি পূরণ করার জন্য। তো ক্লোরোফিল এটাই তো নিজের ঘাটতি পূরণ করার জন্য জলকে ভাঙলো, জল ভেঙে ইলেকট্রন তৈরি হলো, ইলেকট্রন তৈরি হয় ক্লোরোফিল এ নিয়ে নিবে। এই দিক থেকে ইলেকট্রন বেরাতে থাকবে, এদিক থেকে ইলেকট্রন আসতে থাকবে। ওকে, এবার এই পিএস2টা কোথায় থাকে? থাইলাকয়েড মেমব্রেনের অন্তং পর্দায় থাকে। ওকে, এইবার এই ইলেকট্রনটা তো বেরিয়ে গেল, আবার এ কি করবে? নিচের দিকে ইলেকট্রন আসতে থাকবে, অন্যান্য ইলেকট্রন অ্যাকসেপ্টারের দিকে আসতে থাকবে। মানে যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তাদের দিকে কি করবে? ইলেকট্রন নিচে নেমে আসতে থাকবে এইভাবে। তো এগুলোর নাম আমি বলছি না, এগুলো এখন তোমাদেরকে পড়ার দরকার নেই। অত ডিটেলসে পড়তে গেলে অনেক কিছু মানে পড়তে হবে, অত কিছু তোমরা পড়তে পারবে না। তো 11-এ গিয়ে এগুলো পড়তে হবে ডিটেলসে, তো তখন পড়িও। এখনো তো ডিটেলসে পড়ার কিচ্ছু দরকার নেই, জাস্ট প্রসেসটা জেনে রাখো যে কিভাবে কি হচ্ছে, অচক্রাকার ফটোফসফোরাইলেশনটা কিভাবে হচ্ছে। তো এই ইলেকট্রনটা কোথায় নামতে থাকে? নিচের দিকে নামতে থাকে। কেন নামতে থাকে? কারণ এখানে ইলেকট্রন অ্যাকসেপ্টার আছে। ইলেকট্রন অ্যাকসেপ্টার গুলো কি করে? ইলেকট্রনকে গ্রহণ করে। তার ফলে কি হয়? ইলেকট্রন নিচের দিকে নামতে থাকে ধীরে ধীরে। এরপর এই যে ইলেকট্রন নেমে গেল নিচে, এখানে থাকে PS1। PS1 কোথায় থাকে বলো তো? থাইলাকয়েড মেমব্রেনের বহির্পর্দায় থাকে। PS1 কে কি বলা হয়? P700 বলা হয়। PS1 কে কি বলা হয়? ফটো সিস্টেম 1, বাংলায় বলা হয় আলোকতন্ত্র 1। তো PS1 এও কি থাকবে? এটার মতোই এর মিডিলে ক্লোরোফিল এ থাকবে। ক্লোরোফিল এর চারপাশে কি থাকবে? ক্লোরোফিল এর চারপাশে কি থাকবে বলো? অন্যান্য রঞ্জক পদার্থ থাকবে, যেগুলো কি করবে? সূর্য থেকে আসা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কি করবে? শোষণ করবে। তারপরে কাকে দিবে শোষণ করে? ক্লোরোফিল একে দিবে। এর ফলে কি হবে? এটা পুরো ফটো সিস্টেম 1টা কি হয়ে যাবে? সক্রিয় হয়ে যাবে। সক্রিয় হয়ে কি হবে? ইলেকট্রন বেরিয়ে যাবে। ইলেকট্রন বেরিয়ে গিয়ে কি হবে? নিষ্ক্রিয় ছিল, সক্রিয় হয়ে গেল। তো সক্রিয়টাকে কিভাবে বোঝাবো? স্টার চিহ্ন দিয়ে বোঝাবো। ওকে, এইবার আবার দেখো ইলেকট্রন বেরিয়ে গেল। এই ইলেকট্রন যে বেরিয়ে গেল, তো বেরানোর পর আবার ইলেকট্রন নিচে নামবে, কারণ নিচের দিকে কি আছে? অন্যান্য ইলেকট্রন অ্যাকসেপ্টার আছে, যারা ইলেকট্রন গ্রহণ করে। তো ইলেকট্রন নিচে নামলো, এর ফলে এই ইলেকট্রন নিচে নামতে নামতে কার কাছে যাবে? NADP+ এর কাছে যাবে। NADP+ এর কাছে গিয়ে কি করবে? NADP+ কে NADPH এ কনভার্ট করবে। কার সাহায্যে? NADP+ রিডাকটেজের সাহায্যে। সরি, কার সাহায্যে NADP+ কে NADPH এ কনভার্ট করবে? NADP রিডাকটেজের সাহায্যে। আর এইখানে কি হবে? দেখো NADP+ কি হলো? বিজারিত হয়ে কি হলো? হাইড্রোজেন অ্যাড হলো। হাইড্রোজেন অ্যাড হওয়াকে কি বলে? বিজারণ বলে। তো এই হাইড্রোজেন পেলো কোথায়? NADP+ হাইড্রোজেনটা পেলো কোথা থেকে? দেখো এই যে এইখান থেকে পেলো। জল বিশ্লিষ্ট হয়েছিল, মানে ভেঙেছিল, ভেঙে যে হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল, এই হাইড্রোজেনটা এখানে আসবে, NADP+ এর সাথে যুক্ত হবে, NADPH উৎপন্ন হবে NADP রিডাকটেজের সাহায্যে। ঠিক আছে, তো এবার দেখো কোথা থেকে কোথায় গেল প্রসেসটা। 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করলো, ইলেকট্রন নির্গত হলো, সক্রিয় হলো, ইলেকট্রন নিচে আসলো, নিচে এসে PS1 এ আসলো, PS1 থেকে আবার ইলেকট্রন বেরিয়ে গেল। এইবার দেখো এখানে যে ইলেকট্রন আসলো আর বেরিয়ে গেল, তো PS1 এ কি ইলেকট্রন ঘাটতি দেখা দেবে? দেবে না, ওই জন্য এখানে হাইড্রোজেন ভাঙেনি। এইখানে দেখো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন কি আসছে? আসছে না, ইলেকট্রন শুধু বেরিয়ে যাচ্ছে। তো এখানে ইলেকট্রন ঘাটতি দেখা দেবে বলে এখানে কি হলো? হাইড্রোজেন ভেঙেছিল। এখানে ইলেকট্রন ঘাটতি দেখা দেবে না বলে হাইড্রোজেন ভাঙেনি। এইবার ইলেকট্রনটা বেরিয়ে গেল, বেরিয়ে কোথায়
কি হলো, বেরিয়ে P700টা সক্রিয় হয়ে গেল। আবার ইলেকট্রন নিচের দিকে আসতে থাকলো, ইলেকট্রন নিচের দিকে এসে কার কাছে আসলো, NADP প্লাসের সাথে আসলো, আর এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে NADPH উৎপন্ন হলো। আর কি হয়, এই যে এটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, উপর থেকে নিচের দিকে নামছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে বলে এটাকে বলা হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এই চেনে কি হয়, ATP উৎপন্ন হয়, ADP প্লাস ফসফেট যুক্ত হয়ে কি হয়, ATP উৎপন্ন হয়। কার সাহায্যে, সূর্যালোকের উপস্থিতিতে। তো ADP এর সঙ্গে ফসফেট যুক্ত হয়ে কি হয়, ATP উৎপন্ন হয়, কার উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে। এই পুরো প্রসেসটাকেই তো বলা হয় ফটোফসফোরাইলেশন। আর এটা কি হচ্ছে দেখো তো, এটা চক্রাকারের মধ্যে হচ্ছে কি, এটা আবার কি ঘুরে আসছে, যেখানে প্রসেসটা স্টার্ট হয়েছিল সেইখানে কি আবার ঘুরে আসছে, ঘুরে তো আসছে না, বলে এটাকে বলবো অচক্রাকার ফটোফসফোরাইলেশন। এইবার দেখো এই পুরো প্রসেসটা দেখো কার মতো দেখতে, জেড এর মতো, দেখো জেড এর মতো দেখতে, এই যে এইরকম দেখতে। এটাকে যদি আমরা সোজা করে লিখি তাহলে কি হবে, এরকম আকার ধরবে। এটা কি হলো, এটা হলো জেড, ইংরেজিতে আমরা জেড লিখি না, ওই জেড এর মতো দেখাবে। ওই জন্য এই অচক্রাকার ফটোফসফোরাইলেশনকে কি বলা হয়, জেড স্কিম বলা হয়। তোমরা জাস্ট এখানে এইটুকুই জেনে রাখবে যে আলো গ্রহণ করলো, P680 সক্রিয় হলো, ইলেকট্রন আবার P700 আসলো, P700 সক্রিয় হলো, ইলেকট্রন আসলো, NADP প্লাসের কাছে এসে NADPH উৎপন্ন হয়ে গেল। এইটুকুই মনে রাখবে। আর এখানে কি কি উৎপন্ন হয়, একটা ATP, একটা NADPH উৎপন্ন হয়। আর কি অংশগ্রহণ করে, PS2 PS1 এই দুটোই অংশগ্রহণ করে। আর এখানে জল ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেনটাই কি হয়, স্টোমাটার মাধ্যমে পাতার বাইরে বেরিয়ে যায়। এই অক্সিজেনটাই কি করি, আমরা গ্রহণ করি। বুঝতে পারলে, অচক্রাকার ফটোফসফোরাইলেশন এইটাকেই বলা হচ্ছে জেড স্কিন, কারণ এটা জেড এর মতো দেখতে হয়। এইবার কি তোমাদেরকে পড়াবো, চক্রাকার ফটোফসফোরাইলেশন। চক্রাকার ফটোফসফোরাইলেশনে শুধু কি অংশগ্রহণ করবে, PS1, PS2 কিন্তু অংশগ্রহণ করবে না। PS1 কোথায় থাকে বলো তো, PS1 কে বলা হয় 700, PS1 কোথায় থাকে, থাইলাকয়েড মেমব্রেনের বহির পর্দায় থাকে PS1। ওকে, তো এই PS1 কি করবে, এই PS1 সূর্য থেকে আসা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কি করে, শোষণ করে। ওই জন্য এখানে লেখা হয়েছে P700। P700 এর মিডিলে কে থাকে, সরি PS1 এর মিডিলে কে থাকে, ক্লোরোফিল এ। তার পাশে কি থাকে, অন্যান্য রঞ্জক পদার্থ অর্থাৎ সহকারী রঞ্জক পদার্থগুলো থাকে। সেটা কি করে, 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে ক্লোরোফিলকে দেয়। এর ফলে এইটা উত্তেজিত হয়ে যায়, ক্লোরোফিল এ উত্তেজিত হয়ে যায়। এর মানে পুরো ফটো সিস্টেম অলটাই কি হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে গিয়ে কি হয়, এটা সক্রিয় হয়ে যায়। স্টার চিহ্ন মানে সক্রিয়, নিষ্ক্রিয় ছিল সক্রিয় হয়ে গেল। তারপর এখান থেকে আবার ইলেকট্রন নিচের দিকে নামতে থাকে, নিচের দিকে নামতে নামতে এই ইলেকট্রনটা আর কিন্তু NADP প্লাসের কাছে যায় না, কার কাছে চলে আসে, আবার ঘুরে এই PS1 এর কাছে চলে আসে। ঠিক আছে, তাহলে এখানে কোনো NADPH উৎপন্ন হবে না। অচক্রাকার ফটোফসফোরাইলেশনে যে দেখালাম ইলেকট্রনটা কোথায় যাচ্ছিল, NADP প্লাসের কাছে যাচ্ছিল, আর NADP রিডাক্টেজের সাহায্যে NADPH উৎপন্ন করছিল। কিন্তু এই ইলেকট্রনটা ঘুরে PS1 এর কাছে চলে আসবে, আর কোথায় যাবে না, NADP প্লাসের কাছে যাবে না। আর এখানে কি উৎপন্ন হবে, এখানে ADP প্লাস ADP এর সাথে কি যুক্ত হবে, ফসফেট যুক্ত হয়ে ATP উৎপন্ন করবে। সূর্যালোকের উপস্থিতিতে ADP এর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যে ATP উৎপন্ন করছিল, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছিল ফটোফসফোরাইলেশন। আর এটা দেখো চক্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। মানে কি হচ্ছে দেখো তো, যে এইখানে ইলেকট্রন বেরালো বেরালো বেরিয়ে 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 আবার ঘুরে আসলো, এটা একটা সাইকেলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, বলে এই প্রসেসটাকে বলবো চক্রাকার ফটোফসফোরাইলেশন। এইবার দেখো PS1 থেকে ইলেকট্রন বেরালো, ইলেকট্রন চলে আসলো, ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে কি, দেবে না, বলে জল এখানে ভাঙবে না। আর এখানে কি উৎপন্ন হচ্ছে, শুধু ATP উৎপন্ন হচ্ছে, এখানে কোনো NADPH উৎপন্ন হচ্ছে না, এখানে শুধুমাত্র PS1 অংশগ্রহণ করছে, অর্থাৎ ফটো সিস্টেম 1 অংশগ্রহণ করছে। এখানে কি কোনো অক্সিজেন উৎপন্ন হচ্ছে, হচ্ছে না। তো এই পুরো প্রসেসটাকেই বলবো চক্রাকার ফটোফসফোরাইলেশন। অচক্রাকার ফটোফসফোরাইলেশন, চক্রাকার ফটোফসফোরাইলেশন, এই দুটো প্রসেস বুঝতে পারলে কি, যদি বুঝতে পেরে নাও আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবে। ওকে, এবার তোমাদেরকে পড়াবো
সালোক সংশ্লেষের অন্ধকার দশা। অন্ধকার দশাটা কোন কোন পর্যায়ে সম্পন্ন হচ্ছে, কি কি উৎপন্ন হচ্ছে, কোন কোন উপাদান লাগছে, এগুলো সবকিছুই বোঝাবো। এবার তোমরা আমাকে একটা উত্তর বলো তো, যে আলোক দশা আর অন্ধকার দশা এই দশাগুলো কখন সম্পন্ন হয়? আলোক দশা দিনের বেলা হয়, অন্ধকার দশা রাতের বেলা হয়, এমন কি? না, এমন না। আলোক দশা মানে ধরো আমি এখন সকাল 9টায় ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো এখন গরমের দিন, প্রচুর রোদ উঠছে, সকাল 6টায় মনে হচ্ছে যে দুপুর বেলার মতো এরকম মনে হচ্ছে। তো সূর্যের আলো কি করলো, এখন 9টা বাজে, সকাল 9টায় কি করলো, সূর্যের আলো গাছ নিল, নিয়ে কি করলো, আলোক দশা সম্পন্ন করে নিল। তো ধরো 9:30টার মধ্যে মধ্যে আলোক দশাটা সম্পন্ন হয়ে গেল, 9:30টার পরে কি হয়ে যাবে, অন্ধকার দশা স্টার্ট হয়ে যাবে। মানে তোমরা এটা মনে রাখবে, আলোক দশা যখনই সম্পন্ন হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, অন্ধকার দশা স্টার্ট হয়ে যাবে। অন্ধকার দশা রাতের বেলা হবে এরকম কিন্তু একদমই ধারণা রাখিও না। অন্ধকার দশা মানে আলোক দশা শেষ হলে অন্ধকার দশা স্টার্ট হয়ে যাবে। এইবার আলোক দশা শেষ হবে আর অন্ধকার দশা স্টার্ট হবে, এরকম কেন হয় বলতো? আলোক দশায় দুটো জিনিস উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয় আর NADPH, সরি আমি ভুল লিখে দিলাম, NADPH। আলোক দশায় এই দুটো জিনিস উৎপন্ন হয়। এই দুটো জিনিস কি কোথায় ব্যবহৃত হয়? অন্ধকার দশায় ব্যবহৃত হয়, অন্ধকার দশায় ব্যবহৃত হয়। যদি এটিপি আর NADPH না থাকতো তাহলে কিন্তু অন্ধকার দশাটা সম্পূর্ণই হতো না। তো এই দুটো জিনিস আলোক দশায় উৎপন্ন হবে, তবেই কিন্তু অন্ধকার দশাটা সম্পন্ন হবে। এর মানে অন্ধকার দশা দিনের যে কোনো টাইমে হতে পারে, যখনই আলোক দশা সম্পন্ন হয়ে যাবে তখনই অন্ধকার দশা হয়ে যাবে। ওকে, আর আর কি বলার ছিল, হ্যাঁ, এই অন্ধকার দশা, অন্ধকার দশায় কি হয়? অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড থেকে কি হয়, গ্লুকোজ উৎপন্ন হয়, C6H12O6, এগুলো C6H12O6, এটা হলো গ্লুকোজের সংকেত। তো অন্ধকার দশায় কি হয়, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। তো ডাইরেক্ট কি কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়ে যায় না, এটার মধ্যে অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো কি আছে, প্রসেস আছে। তো এই এতগুলো প্রসেসকে প্রথম বিজ্ঞানী কেলভিন প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, মানে দেখেছিলেন আর বলেছিলেন যে হ্যাঁ, অন্ধকার দশায় এই প্রসেসগুলো হয়। তো কি কি পর্যায়ের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয় সেটাই আমি তোমাদেরকে এখন পড়াবো। তো পাতার মধ্যে কিভাবে কার্বন ডাই অক্সাইড আসে? পাতায় কি থাকে, স্টোমাটা থাকে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড স্টোমাটার মাধ্যমে পাতার মধ্যে আসে। তো এই যে কার্বন ডাই অক্সাইড আসলো, কার্বন ডাই অক্সাইড এসে কার সাথে প্রথমে যুক্ত হয়, RUBP এর সাথে যুক্ত হয়। RUBP হলো 5 কার্বন যুক্ত একটা যৌগ, এর সাথে কি হয়, কি যুক্ত হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। তো এখানে হলো 5টা কার্বন আর এখানে কটা কার্বন আছে, একটা কার্বন। RUBP এর ফুল ফর্ম হলো রাইবিউলোজ বিসফসফেট, বা অনেক সময় বলা হয় রাইবিউলোজ 1,5 বিসফসফেট। তো এখানে টোটাল কটা কার্বন হলো, 6টা কার্বন হলো। তো 6টা কার্বন, এই 6 কার্বন, এই যৌগটা অনেক আনস্টেবল, ওই জন্য কি হয়, আনস্টেবল মানে অস্থায়ী, ওই জন্য কি হয়, এটা একটা স্থায়ী যৌগে পরিণত হয়। স্থায়ী যৌগ মানে 3টি কার্বন যুক্ত 2টি যৌগ তৈরি হয়, মানে এইভাবে তৈরি হয়। দেখো এখানে 6টা কার্বন ছিল, টোটাল কটা কার্বন ছিল, 6টা কার্বন ছিল। তো এই যে এই 6টা কার্বন ভেঙে কি হয়ে গেল, এটা অনেক আনস্টেবল, ওই জন্য ভেঙে 3টি কার্বন যুক্ত 2টি যৌগ উৎপন্ন হলো, ঠিক আছে? তো এই 3টি কার্বন যুক্ত 2টি যৌগ উৎপন্ন হলো, এই যৌগটার নাম কি, PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইটা হলো এই অন্ধকার দশার প্রথম স্থায়ী যৌগ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কত কার্বন যুক্ত, 3 কার্বন যুক্ত। এখানে টোটাল 6টা কার্বন ছিল বলে কটা মলিকিউল তৈরি হলো, 2টো মলিকিউল তৈরি হলো। 3 কার্বন যুক্ত PGA এর 2টো মলিকিউল তৈরি হলো। এবার এই PGA এর সঙ্গে কি আসলো, কতটা PGA আছে, 2 মলিকিউল, তাই জন্য এখানে 2NADPH আর 2 ATP এখানে আসলো। এটা কোথায় পেলাম আমরা, এগুলো ATP NADPH কোথায় পেলাম,
আলোক দশায় পেয়েছিলাম। তো এই যে পিজিএ এর সাথে কে কে যুক্ত হলো, এটিপি, এনএডিপিএইচ, এগুলো আসলো কোথা থেকে আসলো, আলোক দশা থেকে আসলো। এরপরে কি হবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারাল ডিহাইড তৈরি হলো। তোমরা কেমিস্ট্রিতে পড়বে অ্যাসিড বিজারিত হয়ে কি হয়, অ্যালডিহাইড তৈরি হয়। তো এটা হলো একটা অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা বিজারিত হয়ে কি হলো, ফসফোগ্লিসারাল ডিহাইডে পরিণত হলো। এটা কত অণু ছিল, 2 অণু ছিল। তো এটাও হবে 2 অণু। এখানে মানে পিজিএলডি, এটা পিজিএলডিতে কটা কার্বন থাকে, 3টে কার্বন থাকে। এখানে কটা কার্বন থাকে, 3টা কার্বন থাকে। পিজিএ কটা কার্বন যুক্ত যৌগ, 3টে কার্বন যুক্ত যৌগ। এবার এই পিজিএলডি এখানে টোটাল কটা কার্বন হলো, কাউন্ট করো তো, টোটাল 6টা কার্বন হলো। তো 6টা কার্বনের মধ্যে কি হয়, 5টা কার্বন একদিকে থেকে যায় আর একটা কার্বন বেরিয়ে যায়, পিজিএলডি থেকে বেরিয়ে যায়, একটা কার্বন বেরিয়ে যায়। তো একটা কার্বন বেরিয়ে গেল মানে কটা কার্বন থাকলো, 5টা কার্বন থাকলো, কারণ এখানে টোটাল কটা কার্বন ছিল, 6টা কার্বন ছিল। তো 5টা কার্বন থাকলো। এই 5টা কার্বন আবার কি করে, ঘুরে গিয়ে আরইউবিপি উৎপন্ন করে। কিসের সাহায্যে, এটিপি এর সাহায্যে। এটিপি ইউজ করে কি করে, আরইউবিপি উৎপন্ন করে। ঠিক আছে, তো আরো একবার বলে দিই, হয়তো কনফিউশন হয়ে গেল এখানে একটু। এইটা হলো অন্ধকার দশা, মানে অন্ধকার দশায় এই প্রসেসগুলো হয়। তো কার্বন ডাই অক্সাইড কোথায় আসে, পাতায় আসে। কার মাধ্যমে, স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড পাতায় চলে আসে। পাতায় এসে কি হয়, আরইউবিপি, এটা হলো একটা 5 কার্বন যুক্ত একটা যৌগ, এটার সাথে এসে যুক্ত হয়। এখানে 5 কার্বন, এখানে একটা কার্বন, কটা কার্বন হলো, 6টা কার্বন হলো। এইবার টোটাল 6টা কার্বন হয়ে গেল এখানে। তো আরইউবিপি আর কার্বন ডাই অক্সাইড মিলে টোটাল 6টা কার্বন হয়ে গেল। তো 6টা কার্বন যুক্ত যৌগ প্রচুর আনস্টেবল, অস্থায়ী। ওই জন্য এটাকে স্থায়ী করার জন্য কি হলো, 3 কার্বন যুক্ত 2টি কি হলো, পিজিএ তৈরি হলো। তো এখানে কি কি ব্যবহার হয়, রুবিস্কো নামে একটা এনজাইম ব্যবহৃত হয়। এই এনজাইমটা পুরো পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া যায়। তো আরইউবিপি থেকে পিজিএ তৈরি হলো কোন এনজাইমের মাধ্যমে, রুবিস্কো এনজাইমের মাধ্যমে। আরইউবিপি হলো 5 কার্বন যুক্ত যৌগ, 5 কার্বন যুক্ত যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে 6 কার্বন যুক্ত একটা অস্থায়ী যৌগ তৈরি হলো, যেটা অস্থায়ী থাকার কারণে সঙ্গে সঙ্গে ভেঙে 2টো মলিকিউল তৈরি হবে 3 কার্বন যুক্ত যৌগের। ওকে, সেই যৌগটার নাম হলো পিজিএ। আর এই পিজিএ এটা হলো অন্ধকার দশার প্রথম স্থায়ী যৌগ। এই পিজিএটা 3 কার্বন যুক্ত হওয়ার কারণে এই পুরো সাইকেলটাকে বলা হয় C3 সাইকেল। মনে থাকবে কিসের জন্য C3 সাইকেল বলা হয়, অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ পিজিএ। এই পিজিএটা 3 কার্বন যুক্ত হওয়ায় এই পুরো সাইকেলটাকে বলা হয় C3 সাইকেল। এবার পিজিএ বিজারিত হলো কিসের কিসের সাহায্যে, এটিপি, এনএডিপিএইচ এর সাহায্যে। এখানে 2 অণু পিজিএ ছিল, ওই জন্য 2 অণু এটিপি, 2 অণু এনএডিপিএইচ নিলাম। এবার কি হলো, 2 অণু পিজিএলডি তৈরি হলো। পিজিএলডি 3 কার্বন যুক্ত একটা যৌগ। তো টোটাল কটা কার্বন হলো, 6টা কার্বন হলো। 6টা কার্বন হয়ে গেল। তো একটা কার্বন বাইরে বেরিয়ে গেল আর 5টা কার্বন আবার কি হলো, এটিপি কে ইউজ করে কি হলো, আরইউবিপি তৈরি হয়ে গেল। এইবার আমি একটু আরো ক্লিয়ার করে লিখি, এখানে তো পুরো হচপচ মেজে গেল। একটু ভালো করে আমি তোমাদেরকে আরেকবার ডায়াগ্রামটা এঁকে বোঝাই। ওকে, প্রথমে কি আসলো, প্রথমে কার্বন ডাই অক্সাইড আসলো কোথায়, পত্ররন্ধ্র দিয়ে পাতার মধ্যে কার্বন ডাই অক্সাইড আসলো। কার্বন ডাই অক্সাইড কার সাথে যুক্ত হলো, আরইউবিপি এর সাথে যুক্ত হলো। আরইউবিপি এর সাথে যুক্ত হয়ে 6 কার্বন যুক্ত একটা অস্থায়ী যৌগ তৈরি হলো। এটা অস্থায়ী থাকার কারণে ভেঙে গেল, ভেঙে 2টি পিজিএ এর মলিকিউল তৈরি হলো। পিজিএ 3 কার্বন যুক্ত। তারপরে পিজিএ থেকে কি হলো, ফসফোগ্লিসারাল ডিহাইড তৈরি হলো। ফসফোগ্লিসারাল ডিহাইড আবার কি হলো, এখান থেকে এটা রেড কালিতে লিখি, এখান থেকে একটা কার্বন বেরিয়ে বাইরে থেকে গেল। তাহলে টোটাল কটা কার্বন এখানে পেলাম,
টোটাল 5টা কার্বন বেঁচে থাকলো, একটা কার্বন বেরিয়ে গেল, 5টা কার্বন বেঁচে থাকলো। 5টা কার্বন আবার ঘুরে আরইউবিপি তৈরি করলো এটিপি কে ইউজ করে। এখানে অন্ধকার দশায় প্রথম স্থায়ী যৌগ এটা 3 কার্বন যুক্ত হওয়ায় এই পুরো সাইকেলটার নাম C3 সাইকেল। আর এখানে পিজিএ থেকে পিজিএলডি তৈরি হলো কি কি ইউজ করে, এটিপি আর NADPH ইউজ করে তৈরি হলো। অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হলো কিসের মাধ্যমে, বিজারণের মাধ্যমে। এবার দেখো কার্বন ডাই অক্সাইড থেকে বলছিলাম অন্ধকার দশায় কি হয়, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয় C6H12O6, এটা হলো গ্লুকোজের সংকেত। তো গ্লুকোজ তৈরি করতে তো 6টা কার্বন লাগবে, আর এখানে কটা কার্বন যুক্ত হয়েছে, একটা কার্বন যুক্ত হয়েছে। একটা কার্বন যুক্ত হওয়ার কারণে এখানে একটা কার্বন লাস্টে বেঁচে আছে। তো আমাকে গ্লুকোজ তৈরি করার জন্য কটা কার্বন লাগবে, টোটাল 6টা কার্বন লাগবে। তাহলে একটা ইজি কনসেপ্ট বলি, সব জিনিসের সাথে কি করে দাও, 6 কে গুণ করে দাও। এখানে 6 গুণ করে দিলা, এখানে 6 গুণ করে দিলা, 6 গুণ করে দিলা। এবার দেখো এখানে 6টা কার্বন হলো, 6টা কার্বন। আর আরইউবিপি কটা কার্বন যুক্ত যৌগ, 5টা কার্বন যুক্ত যৌগ। তো এখানে কটা কার্বন হলো, টোটাল কটা কার্বন হলো বলো। এখানে টোটাল 6টা কার্বন হলো, এখানে টোটাল 30টা কার্বন হলো। এখানে টোটাল কটা কার্বন হলো, এটা 3 কার্বন যুক্ত যৌগ, 3 কার্বন যুক্ত যৌগ। এখানে হলো 6 আর 6 6 36, 36টা কার্বন হলো। তারপর এখানে দেখো এখানে কটা কার্বন হলো, এখানে 6 6 6 36, 36টা কার্বন হলো। এবার 36টার মধ্যে কি হবে, 6টা কার্বন বেঁচে থেকে যাবে, আর বাদ বাকি 30টা কার্বন কি করবে, 30টা কার্বন এই যে এই 30টা কার্বন ঘুরে কোথায় চলে আসবে, আরইউবিপিতে চলে আসবে। আরইউবিপিতে কটা কার্বন ছিল, 30টা কার্বন। বুঝতে পেরেছো এই পুরো মানে ইকুয়েশনটা কিভাবে কি হচ্ছে। গ্লুকোজ তৈরি করার জন্য আমরা 6টা কার্বন নিব, সবটার সাথে 6 গুণ করে দিব। তো এই পুরো চক্রটাকে বলা হচ্ছে C3 সাইকেল। কেন বলা হচ্ছে, কারণ অন্ধকার দশায় যে প্রথম স্থায়ী যৌগ PGA তৈরি হয়েছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হলো 3 কার্বন যুক্ত একটা যৌগ বলে এই পুরো চক্রটার নাম হয়েছে C3 সাইকেল। আর এইটাকে কেলভিন সাইকেলও বলা হয়, কারণ বিজ্ঞানী কেলভিন এটা মানে এই চক্রটা প্রথম আবিষ্কার করেছিল বা বলেছিল যে হ্যাঁ অন্ধকার দশাটা এইভাবে সম্পন্ন হয়। কে বলেছিল, বিজ্ঞানী কেলভিন, বলে একে কেলভিন সাইকেলও বলা হয়। তো তোমাদের ক্লাস 9-এর বইতে যে অন্ধকার দশায় পুরো পেজে 4টা ধাপে লেখা আছে যে এইভাবে এইভাবে অন্ধকার দশাটা সম্পন্ন হচ্ছে, পর্যায়গুলোর নাম লেখা আছে, সেগুলো তোমাদেরকে মুখস্থ করার কোনো দরকার নেই। শুধু এই ডায়াগ্রামটা মুখস্থ করে নাও, তাহলে তোমরা নিজে বানিয়ে লিখতে পারবে। দেখো কিভাবে নিজে থেকে বানিয়ে লিখবে। কি হচ্ছে, CO2 আরইউবিপি এর সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে রুবিস্কো এনজাইমের সাহায্যে কি হচ্ছে, রুবিস্কো এনজাইমের সাহায্যে PGA তৈরি হচ্ছে। তো এই পুরো ধাপটাকে বলা হচ্ছে CO2 এর অঙ্গার আত্তীকরণ। মানে CO2 কি হচ্ছে, এর সাথে যুক্ত হচ্ছে, আত্তীকরণ হচ্ছে CO2 এর, ওই জন্য এই পুরো ধাপটার নাম হচ্ছে অঙ্গার আত্তীকরণ। অঙ্গার আত্তীকরণে কি হচ্ছে, CO2 আরইউবিপি এর সাথে যুক্ত হয়ে রুবিস্কো এনজাইমের সাহায্যে PGA তৈরি করছে। মুখস্থ করার কোনো ব্যাপার আছে কি না। এরপরে কি হচ্ছে, PGA এর বিজারণ হচ্ছে। দেখো NADPH ATP যুক্ত হচ্ছে, এগুলো কোথায় থেকে পেলাম, আলোক দশা থেকে আমরা পেয়েছি। এই দুটো যুক্ত হচ্ছে, এর ফলে কি হচ্ছে, PGA থেকে PGALD তৈরি হচ্ছে। PGA হলো একটা অ্যাসিড, PGALD হলো একটা অ্যালডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড নামেই লেখা আছে। ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে অ্যাসিড, ফসফোগ্লিসারালডিহাইড মানে অ্যালডিহাইড। অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হচ্ছে। কেমিস্ট্রিতে কি হয়, অ্যাসিড থেকে অ্যালডিহাইড তখনই তৈরি হয় যখন বিজারণ হয়। মানে কি হচ্ছে, PGA এর কি হচ্ছে, বিজারণ ঘটছে, PGA এর বিজারণ ঘটছে। তো এই ধাপটার নাম হলো
পিজি এর বিজারণ। এখানে কি লিখবে? পিজি এর বিজারণ পয়েন্ট করবে, তারপরে লিখবে পিজি এটিপি আর এনএডিপি এর সাহায্যে কি তৈরি করছে? পিজিএলডি, ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করছে। অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হচ্ছে, মানে বিজারণ হচ্ছে, ওই জন্য লিখেছি পিজি এর বিজারণ। এটা একটা ধাপের নাম হয়ে গেল, এটা একটা ধাপের নাম হয়ে গেল। তারপরে পিজিএলডি থেকে কি হচ্ছে? আরইউবিপি তৈরি হচ্ছে। তো এই পুরো ধাপটার নাম হবে আরইউবিপি এর পুনরুৎপাদন। আরইউবিপি এর পুনরুৎপাদন বা পুনঃ সংশ্লেষ। পুনঃ সংশ্লেষ। আরইউবিপি কি হচ্ছে? আবার তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটা একটা পর্যায়ের নাম, এটা একটা পর্যায়ের নাম, এটা একটা পর্যায়ের নাম। তারপরে কি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। তো গ্লুকোজ উৎপাদন এখানে লিখে দিবে, গ্লুকোজ উৎপাদন। তো অন্ধকার দশাটা কোন কোন পর্যায়ে সম্পন্ন হচ্ছে? অঙ্গারাত্মীকরণ হচ্ছে, পিজি এর বিজারণ হচ্ছে, আরইউবিপি এর পুনঃ সংশ্লেষ হচ্ছে, আর গ্লুকোজ উৎপাদন হচ্ছে। মুখস্থ করার কোনো ব্যাপার আছে কি? না, শুধু এই ডায়াগ্রামটা তোমরা পড়ে নিলেই নিজে থেকেই বানিয়ে লিখতে পারবে। মুখস্থ করার কোনো দরকার নেই, অত বড় বড় জিনিস মুখস্থ করার কোনো দরকার নেই। ওকে, তো পিজিএলডি থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। এই জন্য পিজিএলডি থেকে গ্লুকোজ তৈরি করার জন্য 6টি আমাদেরকে কার্বন ডাই অক্সাইড কি করতে হবে? আরইউবিপি এর সাথে যুক্ত করতে হবে। তো ওই জন্য সবটার সাথে কি করে দিবে? 6 গুণ করে দিবে। ইজি ম্যাথ। সবটার সাথে কি করে দিবে? 6 গুণ করে দিবে, তাহলেই তোমাদের এই গ্লুকোজটা তৈরি হয়ে যাবে। C6H12O6। গ্লুকোজের সংকেত C6H12O6। কটা কার্বন আছে? 6টা। ওই জন্য আমরা 6টা কার্বন ডাই অক্সাইড আরইউবিপি এর সাথে যুক্ত করলাম। তো এখানে দেখো টোটাল কটা অণু উৎপন্ন হলো পিজিএলডি এর? টোটাল 6 2 12। 12টা পিজিএলডি তৈরি হলো। 12টা কি হলো? পিজিএলডি তৈরি হলো। 12টার মধ্যে 10 অণু পিজিএলডি কি হবে? আলাদা হয়ে যাবে, আর 2 অণু পিজিএলডি কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। পিজিএলডি, এই 10 অণু পিজিএলডি কি হবে? আরইউবিপি তৈরি করবে। পিজিএলডি হলো 3 কার্বন যুক্ত একটা যৌগ, এটা 3 কার্বন যুক্ত একটা যৌগ, আর এটা কত অণু ছিল? 10 অণু। তো 10 3 30। এইখানে দেখো আরইউবিপি উৎপন্ন করবে। আরইউবিপি কত কার্বন যুক্ত যৌগ ছিল? 5 কার্বন যুক্ত যৌগ। তো 5 এর সাথে 6 গুণ করলে কত হবে? 30 হবে। তো 30টা কার্বন এখানে হয়ে যাবে। আর এখানে দুটো পিজিএলডি, যেটা আলাদা হয়ে গেল 2 অণু পিজিএলডি। তো পিজিএলডি কত কার্বন যুক্ত যৌগ? 3 কার্বন যুক্ত যৌগ। এখানে কত অণু ছিল? 2 অণু ছিল। তো টোটাল কটা কার্বন হয়ে গেল? 6টা কার্বন হয়ে গেল। তার মানে এই 2 অণু পিজিএলডি থেকে কি হয়ে যাবে? গ্লুকোজ তৈরি হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এতটুকুই, তোমরা ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই বাই, টাটা।